আপনারা জানেন যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে কাপাসিয়ায়, যে হাজব্যান্ড কর্তৃক তার স্ত্রী 3 সন্তান এবং তার শ্যালককে নৃশংসভাবে খুন করে, যেটা অত্যন্ত মর্মান্তিক মর্মন্তুদ। তো এটা নিয়ে আপনারা সবাই ওরিড, আপনারা নিজেরাও নিজেদের মতো করে অনেক খোঁজখবর নিচ্ছেন, আমাদেরকে হেল্প করেছেন। একইভাবে আজকে আমি আপনাদেরকে ডাকলাম, যেটা আপনাদের প্রত্যেকের কিউরিসিটি আছে, যাতে আমি সবাইকে বলে দিতে পারি। এই জন্য ঘটনার পরপরই আমার 3টি টিম বাইরে কাজ করে। আমার ডিবি টিমটি চলে যায় গোপালগঞ্জে, মূল আসামি যে ফোরকান তার এলাকায়, এবং আরেকটি টিম আমার কাপাসিয়ার টিম, আরেকটা ছিল যে টিম, সেটা হচ্ছে আপনার যশোর বেনাপোলে যায়, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যেই আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটাই ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়ন নেতৃত্বে ওইখানে যাই। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিচ্ছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব, আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি, যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে। আর যে গাড়িতে করে সে গেছে, গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান। ধন্যবাদ আপনাদের। না না, আমরা লাশটি পাই নাই। আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় না। না, গাড়ি থেকে নেমে সে ব্যক্তি রেখেছে, তার মোবাইলটি রেখেছে। এরপরে সে 1 থেকে 1.5 মিনিট, এটা হচ্ছে না ঘটনার দিন সকাল 6:45-এ। এই ঘটনার পরে আসলে মুন্সিগঞ্জ এবং তার আশপাশের যে জেলাগুলো রয়েছে, ওই সকল এলাকায় কি কোনো অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া গিয়েছে? সকল থানায় আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে কোথাও যদি এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় তারা যাতে আমাদেরকে জানায়। এখন পর্যন্ত কোনো থানা আমাদেরকে জানায় না। হ্যাঁ, এটা তো তদন্তের অংশ, এই মুহূর্তে এটা দেওয়া যাবে না। আমরা এখনো কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে, তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন, প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি। তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে নাই, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো আমি বললাম যে সে ব্যক্তি রেখেছে, মোবাইলটি রেখেছে এবং 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। ওটা অলরেডি আমি বলেছি, বলেছি।
সে সে গাড়ির ভাড়া নিয়েছে ঢাকা থেকে পল্টন। ব্যাগের মধ্যে মোবাইল ছিল এবং জামা কাপড় ছিল, এটা বললেন। তাহলে মোবাইল না না, মোবাইল এবং জামা কাপড় ছিল না, ব্যাগটি রেখেছে এবং মোবাইলটি রেখেছে। মোবাইল তো না, ব্যাগটি তো পাওয়া যায় না, মোবাইলটি পাওয়া গেছে। মোবাইলটা যে নিয়ে গেছে বাসের একজন হেল্পার, সে বাস থেকে দেখছে, দেখার পরে বাস থামে সে নিয়ে গেছে। না, এখানে বিষয়টা পরিষ্কার না, কিন্তু জি। বলতো যে সে আসলে কোন গাড়িতে গিয়েছিল, সেই গাড়িটা তো আপনারা শনাক্ত করেছেন। Right. এই হিস্ট্রিটা যদি একটু বলতেন। আচ্ছা, গাড়ি ঘটনাটা কয়টার সময় ঘটনা ঘটেছে? গাড়িটি সে সকালে পল্টন থেকে ভাড়া করে রেন্টে কার থেকে, এরপরে সে গিয়ে পদ্মা সেতু, আমরা ভিডিও ফুটেজে যেটা দেখতেছি, সে গাড়িটি দাঁড় করিয়েছে এবং সে নেমে গেছে, পরে সে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চলে গেছে। মোবাইলটা কি উদ্ধার আছে আপনাদের? হ্যাঁ, মোবাইল উদ্ধার আছে, মোবাইল উদ্ধার। আরেকটা বিষয় কোনটা দেওয়া হলো না, সেটা হচ্ছে যে সে তো কাপাসিয়া হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু আপনারা বলছেন পল্টন থেকে কাটতো, কাপাসিয়া থেকে কিভাবে সে পল্টনে গেল? সেটা আমরা পাই নাই, সেটা সে করে সে নিজের মতো চলে গেছে। সেটা প্রাইভেট তো কার। পাননি এখন। এটা তো আমরা জানি না, এটা তো ও, হ্যাঁ ড্রাইভারকে কি আপনারা এই জিজ্ঞাসা- হ্যাঁ, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি। মানে সে কিভাবে মানে আপনারা- সে ড্রাইভারকে বলেছে যে, সে ড্রাইভারকে এই জুবাইর, সে ড্রাইভার, তার এক আত্মীয় মারা গেছে, সে যাবে এটা বলে সে গাড়ি ভাড়া নেয়। এখানে একটা বিষয় যে ড্রাইভারকে কি তার ছবিটা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে সে না 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 না, এটা নিশ্চিত করতে পারে না। আচ্ছা, আমরা জানি ঢাকা থেকে যদি গাড়ি ভাড়া নেয় তো তার ভোটার আইডি কার্ড এবং কিছু শনাক্ত কিছু পরিচয় লাগে, স্যার, নাহলে সহজে ওরা বাইরে যায় না, ঢাকার বাইরে। এরকম কোনো কিছু ভাড়া নিচ্ছে এরকম কিছু পাই না। পদ্মা সেতুতে কেউ নামার কোনো ইয়ে নাই। সরি, আবার বলেন। শুনেন না কেন? না না না, এটা আমরা শিওর না, আমরা শিওর না। হ্যাঁ, এটা শিওর, এটা শিওর, এটা যে আমরা আমাদের ঘটনার পরপরই 3টি টিম বাইরে অভিযানে নামে। আমার ডিবি টিমটি যায় গোপালগঞ্জে এবং আমার থানার যে জেলা পুলিশের টিমটি আয়োর নেতৃত্বে সেটি চলে যায় আপনার বেনাপোলে, যে সে যাতে বাইরে পালিয়ে যেতে না পারে। ওইখান থেকে আর মোবাইলটা তো আমরা ট্র্যাক করতেই ছিলাম। এই মোবাইলটা আমরা উদ্ধার করি মেহেরপুর থেকে, একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, সে তখন জানায় যে এটা আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমার টিম পদ্মা সেতুতে আসে এবং ওইখানে পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেইগুলো নিয়ে বসি। এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামছে, নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাতের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে ওঠে এবং নদীতে ঝাঁপ দেয়। আমরা এই পর্যন্ত পেয়েছি। পরবর্তীতে এই ফুটেজটি আমরা নিহত মানে ডিসি শারমিন, তার বাবা অর্থাৎ মামলার বাদী এবং বাদীর 2 ছেলে এবং তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন, তাদেরকে আমরা এটি দেখাই। দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা, তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। পোশাক দেখে কি নিশ্চিত করা পোশাক দেখেও তারা করতে পারে না, তারা ধারণা করতেছে, বাট